এই এক্সেল শিটে আমরা একটা কোম্পানির ব্যালেন্স শিটের যে ডাটাগুলো থাকে অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটিস, টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিস এর একটা ডিটেল ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো মোটামুটি ভাবে যে টার্মিনোলজি গুলো এই টেবিলেতে ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কেও একটা বেসিক কনসেপ্ট এখানে দিয়ে দেওয়া হবে। তো প্রাইমারিলি যেটা মাথায় রাখতে হবে যে আমাদের কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে ডাটাগুলো কালেকশন করে অ্যাসেট লায়াবিলিটিস এর যে টেবিল, সেই টেবিলটা আমাদেরকে বানিয়ে নিতে হবে, অথবা বানানো আছে এরকম কোনো ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেকশন করে নিয়ে আমাদের বুঝে নিতে হবে। আমরা চার্টার অ্যাকাউন্ট্যান্ট নয়, আমরা ইনভেস্টর। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যে এই তথ্যগুলোকে সাজিয়ে নিয়ে সেখান থেকে কোম্পানির একটা চিত্ররূপ আমরা তৈরি করব, যে অনেক ডিটেলসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে অনেক ডিটেলসে আমরা এর যে ছবিটা উঠে আসবে সেই ছবিটা সম্পর্কে আমরা একটা ধারণা করার চেষ্টা। তো প্রথমে আমি অ্যাসেট সাইডটা সম্পর্কে আলোচনা করি। তো এখানে অ্যাসেট সাইড বলতে প্রথমে আমি বলেছি যে ফিক্সড অ্যাসেটস। তো ফিক্সড অ্যাসেটস যেগুলো মানে স্থায়ী প্রপার্টি, যেগুলো ল্যান্ড, বিল্ডিং পরপর দিয়ে দিয়েছি। ধরুন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্টস, কম্পিউটারস, ফার্নিচার, ফিটিংস, ভেহিকলস। তো একটা কোম্পানির নিজস্ব ল্যান্ড থাকবে, তার নিজস্ব বিল্ডিং থাকবে, যে ব্যাপারে ইন্ডাস্ট্রিটা তৈরি করা হয়েছে যে সাবজেক্ট ম্যাটারের উপরে, তার সে প্ল্যান্টটা এস্টাবলিশ করার জন্য কিছু মেশিনারি প্রোডাক্ট লেগেছে, তার জন্য কস্টিং আছে, কিছু ইকুইপমেন্টস আছে, মেশিনারি বাদেও আরো কিছু ইকুইপমেন্টস লাগে মেশিনারি মেনটেন্যান্সের জন্য বা ইত্যাদি আরো অনেক কারণে। কম্পিউটারস লাগতে পারে, এখন তো সবকিছুতেই কম্পিউটার লাগে, ফার্নিচারস লাগতে পারে, ফিটিংস লাগতে পারে, আর ভেহিকলস থাকতে পারে ট্রান্সপোর্টের জন্য কোনো কোম্পানির, আবার কারোর নাও লাগতে পারে, সেটা ম্যাটার করছে। আরো কিছু ফিক্সড অ্যাসেট থাকতে পারে অথবা এর থেকেও কম ফিক্সড অ্যাসেট থাকতে পারে। তো মোটামুটি যেগুলো বেসিক ফিক্সড অ্যাসেট বলতে আমরা যেগুলো মানে নষ্ট হবে না, দীর্ঘদিন স্থায়ী হিসাবে থেকে যাবে, সেই অ্যাসেটগুলোর ব্যাপারে বলেছি। এগুলো ক্ষয় হয় না, কিন্তু এদের একটা ডেপ্রিসিয়েশন হতে পারে কিছু কিছু জিনিসের। তো এখানে ল্যান্ড 1.48, বিল্ডিং 17.31, প্ল্যান্ট মেশিনারি 0, equipments 15.35, computer 69.84, furnitures and fittings 14.68 এবং vehicles 4.19 সব কোটিতে। তো এত যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে, এখান থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা হলো প্ল্যান্ট মেশিনারিতে যা যা নতুন কোনো মেশিন কিন্তু এই ফ্যাক্টরিতে বসানো হয়নি, পুরানো মেশিনেতেই কাজ চলছে, এটা বুঝতে পারা যাচ্ছে। আর যদি এখানে বাড়তো তাহলে আমাদেরকে হিসাব করে দেখতে হতো যে এটা নতুন কোনো ফ্যাক্টরি বসানোর জন্য প্ল্যান্ট মেশিনারির জন্য কস্টিং পড়েছে, নাকি পুরানো মেশিনগুলোকে চেঞ্জ করা হয়েছে সেই কারণের জন্য কস্টিং পড়েছে। তো এই দুটো বিষয়ের উপরে কিন্তু ব্যাপারটা অনেকখানাই নির্ভর করতো কোম্পানির গ্রোথ কিরকম ভাবে যাবে। বিল্ডিং পারপাসে নতুন বিল্ডিং তৈরি হলো কিনা, বা পুরনো বিল্ডিং ভেঙে দিয়ে নতুন বিল্ডিং বানানো হলো কিনা, নতুন বিল্ডিং মানে নতুন ফ্র্যাঞ্চাইজি তৈরি করলো কিনা, এইগুলো একটা জাজমেন্টের ব্যাপার থেকে থাকে। তো এখানে 17.31, তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে হয় 17.31 কোটি খরচা করে কোম্পানি নতুন বিল্ডিং বাড়িয়েছে, অথবা পুরানো যে সমস্ত বিল্ডিং এ কাজ হতো সেই বিল্ডিং গুলো হয়তো ব্যবহার্য ছিল না, সেইগুলোকে ভেঙে দিয়ে বা নতুন করে করা হয়েছে। ডিটেলস রিপোর্ট থেকে এগুলো শর্ট নোট যেগুলো থাকে সেই শর্ট নোট থেকে এই তথ্যগুলো পাওয়া যেতে পারে কোম্পানির যে ব্যালেন্স শিট থাকে সেখানে। ওকে, তো এই যে অ্যাসেটগুলো, এই টোটাল অ্যাসেটগুলো হচ্ছে 122.85 কোটি। এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেটের আন্ডারে পড়ছে। এরপর আসছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলতে এগুলো চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, যেমন কপিরাইট, ফ্র্যাঞ্চাইজিস, গুডউইল, ব্র্যান্ড ভ্যালু, ট্রেডমার্কস, ট্রেড নেম ইত্যাদি। এই ধরনের যে এগুলো কিন্তু কিনতেও বা তৈরি করতে একটা কস্টিং লেগেছে, লাইসেন্স লেগেছে। তো কপিরাইট কিনতে কিছু কিছু খরচা হয়েছে। তো টোটাল খরচাগুলো, এগুলোকে বলা হয় ইনটেনজিবল অ্যাসেট, এগুলো হাতে ধরা যায় না। এগুলো টোটাল অ্যামাউন্ট হচ্ছে 27.01 crore। এগুলো এর ভ্যালুয়েশনের উপরে কিন্তু নির্ভর করে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কতটা রয়েছে। তো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে 27.01 crore। সুতরাং এটা একটা খরচা, এটা মেনটেন করতে হয়। তাহলে ফিক্সড অ্যাসেটের সঙ্গে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আসলো, আর আদার ফিক্সড অ্যাসেট সেটা 3.45, মানে এমন কোনো কোয়ালিটির মধ্যে নয় অথচ সেগুলো ফিক্সড অ্যাসেট, এরকম কিছু কিছু জিনিস থাকতে পারে, তো সেগুলোকে আদার ফিক্সড অ্যাসেটের ভেতরে ফেলে দেওয়া হচ্ছে।
তো এইবার এই যে এখানে গ্রস ব্লক, এই গ্রস ব্লক বলতে আমরা তিনটে জিনিসকে বুঝি, যে এইখানে যেগুলো স্থায়ী প্রপার্টি, ইনটেনজিবল অ্যাসেট এবং আদার ফিক্সড অ্যাসেট মিলিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হলো কোম্পানির গ্রস ব্লক। অর্থাৎ এই পরিমাণ অ্যাসেট তার রয়েছে, প্রপার্টি রয়েছে 153.31 কোটির প্রপার্টি রয়েছে কোম্পানির। এরপর এই প্রপার্টিগুলোর একটা ডেপ্রিসিয়েশন রয়েছে, প্রপার্টিগুলোর মেনটেনেন্স হচ্ছে, প্রপার্টিগুলোর ক্ষয় হচ্ছে, সেই কারণের জন্য কিছু ব্যয় হচ্ছে। সেটা কত? 86.29%। এটা অ্যাকুমুলেটেড ডিস্ট্রিবিউশন, মানে এই টোটাল ব্যাপারটার জন্য অ্যাকুমুলেটেড ডিস্ট্রিবিউশন হচ্ছে 86.29। তো এখানে 86.29 দিয়ে দিয়েছি। এরপরেতে দেখতে হবে যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জিরো, কোনো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে ইনভেস্ট করা হয়নি, সুতরাং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস জিরো, এবং এখান থেকে জিরোই বেরিয়ে আসছে। ইনভেস্টমেন্ট করা হয়েছে কত? বিজনেস রান করবার জন্য জিরো, নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করা হয়নি, সুতরাং এই কোম্পানিতে নতুন করে কোনো বিজনেস করা হয়নি। এছাড়া রয়েছে আদার অ্যাসেট। আদার অ্যাসেটের পর্যায়ে যেটা পড়ে সেটা হলো কি, যে ট্রেড রিসিভেবল। এটা তেমন উল্লেখযোগ্য নয়, আবার উল্লেখযোগ্য বটে। এগুলোর ভেতর থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। যেমন ট্রেড রিসিভেবল মানে কোম্পানি কতটা ধার দিয়েছে কাস্টমারদেরকে, কতটা টাকা বাজারে বাকি পড়ে আছে, বাজার থেকে পাবে, মানে প্রোডাক্ট বেরিয়ে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত তার টাকাটা পেমেন্ট হয়নি। যেমন 105 কোটি টাকা পাবে, সুতরাং কোম্পানি ধারে রান করছে, এখনো পেমেন্ট হয়নি। কোম্পানি জোর দিতে পারছে না কাস্টমারকে যে টাকাটা ফেরত দিয়ে যাও, নাহলে পরবর্তী ক্ষেত্রে প্রোডাক্ট পাবে না। ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ইকুইভ্যালেন্ট ডিবেঞ্চার, শেয়ার টেয়ার, হেন তেন এই সমস্ত বন্ড টন্ড ইত্যাদি যা কিছু রয়েছে যেগুলো ইজিলি ক্যাশে কনভার্ট করে ফেলা যায়, সেগুলোকে বলা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এইগুলো হচ্ছে ইজিলি কনভার্টেবল ইনটু ক্যাশ, তাই এটাকে ক্যাশ ইকুইভ্যালেন্টস বলে বলা হচ্ছে। মানে ওই কাগজগুলো কিন্তু ইজিলি ক্যাশে কনভার্ট করে ফেলা যায়। আর লোন অ্যাডভান্সেস, এগুলো কাউকে অ্যাডভান্স দিয়েছে, কাউকে বলতে যারা সাপ্লায়ার্স তাদেরকে অ্যাডভান্স দিয়েছে প্রোডাক্ট দেওয়ার জন্য, র মেটেরিয়ালস দেওয়ার জন্য, কাউকে লোন দিয়েছে, যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তাদেরকে লোন দিয়েছে। এগুলো কিন্তু কোম্পানির অ্যাসেট, কারণ এই টাকাগুলো সবই ফেরত পাওয়া যাবে। আর আদার অ্যাসেট আইটেম, এটা নিঃসন্দেহে বাকি আইটেমগুলোর থেকে কম হবে। আমি একটা কোম্পানির আদার অ্যাসেট আইটেমে মধ্যে দেখেছিলাম, এই আদার অ্যাসেট আইটেম মানে কি, এটা কোনো অ্যাসেট আইটেমের মধ্যে ক্যাটাগরাইজ করা যাচ্ছে না, তাই এইগুলোকে আদার অ্যাসেট আইটেমসের মধ্যে লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এটা 1 বছরের মধ্যে পেয়েবল, সেই কারণের জন্য আদার অ্যাসেট আইটেমের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এর অ্যামাউন্টটা 10-20 কোটি হলে ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে এটার অ্যামাউন্টটা হয়তো 200 কোটি কি 250 কোটি, তখন এই আদার অ্যাসেট আইটেমস এত বেড়ে গেল কেন, অথচ অন্যগুলোর পরিমাণ কম, তখন কিন্তু চিন্তা করতে হবে, 10 বার ভাবতে হবে। এই তথ্যগুলোকে আমাদেরকে মোটামুটি জানতে হবে। তো এখান থেকে আমরা গ্রস ব্লক পেলাম 153.31। এরপর এই গ্রস ব্লক থেকে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কোম্পানির যেটা ফিক্সড অ্যাসেট, সেই ফিক্সড অ্যাসেটটা পাওয়া গেল 67 কোটি টাকা। এই কোম্পানির 67 কোটি টাকা ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেটের সঙ্গে এখানে আদার যে অ্যাসেট রয়েছে, এবার যদি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি কিছু থাকতো, বা ইনভেস্টমেন্ট যদি কিছু থাকতো, এবং আদার অ্যাসেট যদি কিছু থাকতো, এক্ষেত্রে আছে 241 কোটি টাকা, ইনভেস্টমেন্ট আছে জিরো এবং আদার অ্যাসেট আছে জিরো, এগুলো সব জিরো আছে। তো কাজেই এই যে 241 কোটি টাকাই শুধুমাত্র গ্রাহ্যনীয় হবে, বাকিগুলো গ্রাহ্যনীয় হচ্ছে না। তো এইগুলো, এই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস জিরো এবং আদার অ্যাসেট জিরো, সেই কারণের জন্য এগুলো কোনো হিসাবের মধ্যে আসছে না। আমাদের হিসাবের মধ্যে কি আসছে? আদার অ্যাসেট আর এই ফিক্সড অ্যাসেট। এই দুটো আদার অ্যাসেট আর ফিক্সড অ্যাসেটের মিলিয়ে টোটাল যে অ্যাসেট সেটা হলো 308 কোটি টাকা। 241 আর 67 এটা মিলিয়ে তৈরি হচ্ছে 308 কোটি টাকা ফিক্সড অ্যাসেট। সুতরাং এই ডাটাটার থেকে আমরা মোটামুটি একটা কোম্পানির ব্যাপার সম্পর্কে আইডিয়া করতে পারলাম, যে কোম্পানি নতুন করে প্ল্যান্ট মেশিনারি কেনেনি, কোম্পানির একটা গুডউইল রয়েছে, কোম্পানির গ্রস ব্লক মোটামুটি ভালো 153 কোটি টাকা। এরপর ওর ক্যাপিটাল, টোটাল মার্কেট ক্যাপিটাল কত, তার সঙ্গে এটা ট্যালি করে দেখতে হবে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, কোনো কাজ পেন্ডিং নেই, ইনভেন্টরি ফাঁকা। ইনভেন্টরি ফাঁকা কেন বলছি, কারণ এ ট্রেড রিসিভেবল আছে, ধারে দিয়ে দিয়েছে কিছু,
এই রকম করে অ্যানালিসিসটা মোটামুটি আমাদেরকে করে নিতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আরো ডিপে যখন যাওয়া হবে তখন এইগুলো সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। এখন দেখতে হবে যে লাইবিলিটিসটা রয়েছে সেই লাইবিলিটিসটা 308 কোটি টাকার কাছে পিঠে কিনা, অর্থাৎ দায় কোম্পানি কতটা জেনারেট করতে পেরেছে এই অ্যাসেটের রেসপেক্টে। তো এখানে যে শেয়ার ক্যাপিটালটা ইউজ করা হয়েছে সেই শেয়ার ক্যাপিটাল বলতে ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল প্রমোটার রয়েছে, তারপর যে সমস্ত বাজারে পাবলিক রয়েছে, এফআইআই রয়েছে, ডিআইআই রয়েছে, সমস্ত ইনস্টিটিউট মিলিয়ে যে ক্যাপিটালটা অ্যাকুমুলেট করা হয়েছে সেটা 12.24, সুতরাং শেয়ার ক্যাপিটাল হচ্ছে 12.24। এরপর দেখা যাচ্ছে রিজার্ভ কত আছে, যে কোনো মুহূর্তে এই টাকাটাকে আমরা কি বলবো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে বা নতুন কিছু করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই রিজার্ভের পরিমাণ কিন্তু 186 কোটি টাকা। তো এইখানে যে অ্যাসেট তৈরি হয়েছিল 308 কোটি টাকার মধ্যে, তার মধ্যে যে লাইবিলিটিস নেওয়া হয়েছে 186 কোটি টাকার রিজার্ভ রয়েছে, কোম্পানির রিজার্ভ রয়েছে। তো এই রিজার্ভ 186 কোটি টাকা আছে, মানে রিজার্ভ 186 কোটি থাকা মানে, এবং এটা যদি ক্রমশ ইয়ার টু ইয়ার বাড়তে থাকে তাহলে সেটা খুব গুড সাইন বলা যেতে পারে। এবার বরোয়িংস কিরকম আছে, ধার 1 কোটি টাকা ধার আছে, ধার অত্যন্ত কম, নেই বললেই হয় বাকি লাইবিলিটিস বা অ্যাসেটের তুলনায়। এবার আদার লাইবিলিটিস এর ভিতরে রয়েছে ট্রেড পেয়েবলস, কতটা কোম্পানিকে মেটাতে হবে। কোম্পানিকে ওই যারা সাপ্লায়ার্স রয়েছে, র মেটেরিয়াল সাপ্লাই দেয়, তাদের থেকে ধার করে মেটেরিয়ালস নিয়েছিল, এখনো পেমেন্ট করা হয়নি 39। তাহলে এইটা বেশি হলেও যে ট্রেড করে তারপরে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানি সাপ্লায়ার্সদেরকে টাকা দেবে, এটা বেশি হবে, আর ট্রেড রিসিভেবলটা কম হবে। এখানে দেখা যাচ্ছে ট্রেড পেয়েবলস কম কিন্তু ট্রেড রিসিভেবল বেশি, অর্থাৎ কোম্পানিকে নগদে কিনতে হচ্ছে কাঁচামাল এবং ধারেতে বিক্রি করতে হচ্ছে, খুবই বাজে চেহারা কোম্পানির। আর যদি দেখা যায় এইটা 105 কোটি হতো, এইটা 39 হতো, তাহলে কোম্পানির হেলথ খুব ভালো বলে বলা যেতে পারত। এরপরেও শর্ট টার্ম একটা ডেট রয়েছে, শর্ট টার্ম লোন কিছু ওখান থেকে করে নিয়েছে, ঋণ করে নিয়েছে, সেটাও 70 কোটি টাকা। তো আদার লাইবিলিটিস এর পর্যায়ে পড়ে যাচ্ছে 109 কোটি টাকা পড়ে যাচ্ছে। এখন টোটাল লাইবিলিটিস দাঁড়াচ্ছে তাহলে শেয়ার ক্যাপিটাল 12 কোটি, রিজার্ভ 186 কোটি, বরোয়িংস 1 কোটি এবং আদার লাইবিলিটিস 109 কোটি। এই টোটাল মিলিয়ে ফুল লাইবিলিটিস এর পোর্শনটা দাঁড়াচ্ছে 308 কোটি। তাহলে মোটামুটি এটা তো চার্টার অ্যাকাউন্টেন্টরা বানায়, সুতরাং অ্যাসেট যা আছে লাইবিলিটিস যা আছে তারা সমান সমান করে মিলিয়ে দেবে। এখানেও আমরা হিসাবটা সেই রকমই পাবো যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস। তো এটা পরীক্ষা দেবার জন্য তৈরি, মানে যারা পরীক্ষা দেবে যে একটা কোম্পানির ব্যালেন্স শিট বানাও, তাদের ক্ষেত্রে একরকম ধরনের ব্যাপার, আর যারা ইনভেস্ট করার জন্য কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালিসিস করবে তাদের ক্ষেত্রে একরকম কনসেপ্ট। তো আমি টোটালি এই ব্যালেন্স শিট অ্যানালিসিসটা করলাম শুধুমাত্র এইটুকুই বোঝানোর জন্য যে কিভাবে আমরা ডিসিশনে আসতে পারবো যে কোম্পানিটা ইনভেস্টেবল কি ইনভেস্টেবল নয়।